নওয়াফের সাথে এক গড়ে থাকার পর সাংঘাতিক জ্বর এসেছে চিত্রার। আপাতত দৃষ্টিতে কেউ স্বাভাবিকভাবে নিতে পারছে না বিষয়টা। বিশেষ করে আশরাফ সাহেব তো হতভম্ব হয়ে গেছেন। একবার নওয়াফের দিকে তাকাচ্ছেন তো আরেকবার বেহুশ চিত্রার দিকে। ওদিকে নওয়াফ পড়েছে ফ্যাসাদে। সবার অদ্ভুত দৃষ্টি দেখে দম বন্ধ হয়ে আসার জোগাড় তার। ওরা কি ভাবছে কে জানে, কিন্তু সে তো কিছুই করেনি। কথা শেষ করে যে যার মতো ঘুমিয়ে পড়েছিল। সেহরিতে উঠে চিত্রাকে ডাকতে নিলে টের পায় ওর ভীষণ জ্বর। মাত্রা এতটাই বেশি যে মেয়েটা জ্ঞান হারিয়ে ফেলেছে। নব শক্ত মন মানসিকতার হলেও জালিম নয়। সময়ের অপেক্ষা না করে চটজলদি ডক্টরকে কল দেয়। আশরাফ শিকদার তখন হাঁটাহাঁটি করছিলেন বাহিরের দিকটায়। আচমকা নওয়াফের ফ্লাইটে কাউকে ঢুকতে দেখে তিনিও হুড়মুড়িয়ে এসে হাজির হন এখানে। ওনার পিছু পিছু আবার নাজনীন বেগমও আসেন। এসে সব কিছু জানতে পারার পর ওনাদের সন্দিহান দৃষ্টি পড়ে নওয়াফের ওপর। নওয়াফ শক্ত মুখে নাফিমকে কোলে নিয়ে দাঁড়িয়ে থাকে কেবল। ডক্টর তখনও চেক আপ করতে ব্যস্ত ছিলেন। বেচারি চিত্রা একেবারে গলে গেছে জ্বরের ঠেলায়। দুটো কমফোর্টার দিয়েও তার কাঁপুনি কমানো যাচ্ছে না। ডক্টর চেক করে দুটো ইঞ্জেকশন দিলেন। অতঃপর সাদা কাগজে কিছু একটা লিখে নওয়াফের দিকে এগিয়ে দিয়ে বললেন, অতিরিক্ত মানসিক চাপের মধ্যে দিয়ে যাচ্ছে মেয়েটা। ওর দুর্বল শরীর নিতে পারছে না এত কিছু। বি কেয়ারফুল। প্রেসক্রিপশন দিয়ে আরও দু তিনটে কথা বললেন ডক্টর। সবটাই বেশ মনোযোগ দিয়ে শুনল নওয়াফ। ডক্টর প্রেসক্রিপশন দিয়ে যাওয়ার পর সবাই রুম থেকে বেরোলো। নাফিমকে মায়ের কাছে দিয়ে নওয়াফও বের হলো মেডিসিন আনবে বলে। তখনই আশরাফ সাহেব তাকে পিছু ডেকে বললেন, এটা কি করলে তুমি? মেয়েটা ছোট। কথা বলতে গিয়েও থেমে গেলেন আশরাফ সাহেব। বিষয়টা এমন, কিন্তু ভেতরকার চিন্তাও তো দমিয়ে রাখা যাচ্ছে না। মেয়েটার আছেই বা কে? নওয়াফ ওকে মেরে ফেললেও তো কেউ এগিয়ে আসবে না। বাবার অপ্রস্তুত কণ্ঠ শুনে নওয়াফের কপালে ভাঁজ পড়ে। আশরাফ সাহেবের ইঙ্গিতটা বোঝেনি ও। কি বলতে চাইল বাবা? ভাবতে ভাবতেই পুরো বিষয়টা দিনের আলোর মতো পরিষ্কার হয়ে গেল তার নিকট। জ্বর আসার জন্য পরোক্ষভাবে তাকেই দোষ দেওয়া হচ্ছে। বুঝতে পেরে একদিকে যেমন মেজাজ খারাপ হলো, অন্যদিকে তেমন হাসিও পেল। তবে নিজের স্বভাব বিরুদ্ধ কাজটা করল না নওয়াফ। বাবাকে আরেকটু চিন্তায় ফেলে দিতে গম্ভীর মুখে তেরা গলায় বলল, যার বউ তার মাথা ব্যথা, অন্য কারো এত চিন্তা করার দরকার নেই। সিরিয়াস মুহূর্ত। অমন অযৌক্তিক খোঁচা পেয়ে তেতে উঠলেন আশরাফ সাহেব। রাগী গলায় বললেন, ফাজলামি করো না সমুদ্র। মেয়েটার অবস্থা দেখেছ? এমনিতেই। নওয়াফ কথার মাঝে ফোড়ন কেটে বলল, আমার ডিপার্টমেন্টে আমি খুব ভালো মতো দেখছি বাবা। আকসহার কোনো অভিযোগ করতে পারবে না তোমার ভাতিজি। সেই অবকাশ রাখিনি আমি। ছেলের কথায় রীতিমতো আগুন ধরে গেল আশরাফ শিকদারের মাথায়। এই অসভ্য ছেলে বলে কি? মনে মুখে অজস্র গালি আসলেও বয়সের লেহাজ করতে গিয়ে কিছুই জাহির করতে পারলেন না। রাগে বোম হয়ে বললেন, দিন দিন বেয়াদব হয়ে যাচ্ছ তুমি সমুদ্র। আশরাফ শিকদারের সাংঘাতিক রাগের পরর টের পেয়েছে নওয়াফ। মনে মনে খুব শান্তিও পেয়েছেন অবশ্য। যার ঘাড়ে চিত্রা নামক দায়িত্ব চাপিয়ে দেওয়ার শোধ হাড়ে হাড়ে তুলবেও। বাবা উচ্চ বাক্য করলেও নওয়াফ আর দাঁড়ালো না। স্বস্তির শ্বাস ফেলে তার বালিকা বধূর জন্য মেডিসিন আনতে গেল। ফিরল প্রায় ঘণ্টাখানেক পর। ততক্ষণে সবাই চলে গেছে। নাফিমকেও নিয়ে গেছে সাথে।
অত রাতে ডাকাডাকি, দৃষ্টিকটু দেখায় বিদায়, নওয়াব সোজা রুমে এসে দরজা আটকে দেয়। চিত্রা তখনও বেহুশ। নওয়াব দীর্ঘশ্বাস ফেলে চুপচাপ নিজের জায়গায় গিয়ে শুয়ে পড়ে। কানে বাজতে থাকে ডক্টরের বলা কথাগুলো, কিন্তু নিজেকে প্রবাহিত হতে দেয় না নওয়াব। লম্বা একটা দীর্ঘশ্বাস ফেলে বিড়বিড়িয়ে বলল, শুধুমাত্র কদিনের মেহমান ও। এতটুকু বারংবার আওড়াতে আওড়াতে ঘুমিয়ে পড়ে একটা সময়। পরবর্তী সময়গুলো কাটে খুব জলদি। সেই রাতের পর আর চিত্রার সাথে কঠোর হয়নি নওয়াব। উল্টো অসুস্থ চিত্রার কেয়ার করেছে অল্প স্বল্প। চিত্রা তো হতভম্ব হয়ে গিয়েছিল, পরক্ষণে বুঝেছে মানবিকতা দেখাচ্ছে নওয়াব। পার হয়েছে প্রায় একটা মাস। এরই মধ্যে নওয়াবের সাথে সম্পর্কের উন্নতি না ঘটলেও নাফিমের কলিজা হয়ে গেছে চিত্রা। বাচ্চাটা তাকে ছাড়া কিচ্ছু বোঝে না। নাফিমের সকাল শুরু হয় চিত্রার বুকে, আর রাত শেষ হয় তার সান্নিধ্যে। কদিন পর পরীক্ষা বিদায়। পড়াশোনায় বেশ মনোযোগী হয়েছে চিত্রা। একদম নাওয়া খাওয়া ভুলে পড়তে ব্যস্ত ও। আশ্চর্যজনকভাবে তার এ ব্যস্ততার মাঝে একটু ব্যাঘাত ঘটায়নি নাফিম। উল্টো খেলনা টেনে এনে চিত্রার পাশে বসে চুপটি করে খেলছে। ঘুম পেলে চিত্রার কোলের মধ্যে মাথা রেখে ঘুমিয়েছে। ক্ষুধা লাগলে শুধু একটু জ্বালিয়েছে। এ কদিনে চিত্রার হাত ছাড়া কারো হাতে কিচ্ছু মুখে তোলেনি নাফিম। চিত্রার আর কি, যেদিকে বৃষ্টি হয়েছে সেদিকে ছাতা ধরেছে। তার জিন্দেগি হয়ে গেছে পড়াশোনা আর নাফিম। নওয়াফের ধারে কাছেও ঘেঁষেনি ও। আগে যাও বা একটু টানছিল। সেদিন চৈত্রিকার কবর দেখার পর আর ইচ্ছে করে না নওয়াফের সাথে থাকতে, কিংবা একটা সুন্দর সংসারের স্বপ্ন দেখতে। এসবের মাঝে পরিবর্তন ঘটেছে নওয়াফের। লোকটা রোজ রাতে বাড়ি ফিরে, ইফতারি করে ঘরে বসে, কাজ করে, অথচ আগে রাতবিরাতে ঘরে ফিরত সে। এটা বাদেও কিছু ভয়ঙ্কর ঘটনা ঘটে গেছে, যার রেশ সংশিত করে তুলেছে চিত্রার মন। নওয়াফের ঘরে ওয়াইফাইয়ের নেট ভালো পাওয়া যায় দেখে চিত্রা সে ঘরেই পড়তে বসে। আগে সমস্যা ছিল না, কিন্তু ইদানিং চিত্রা অনুভব করে নওয়াফ তার দিকে তাকিয়ে থাকে। সে পরপর তাকিয়েছে কবার, কিন্তু ধরতে পারেনি। শুরুতে ভ্রম মনে হয়েছিল, তবে চাঁদ রাতে সেটার সত্যতা খুঁজে পায় চিত্রা। সে বসে বসে ক্লাস করছিল। ম্যাথ এতটাই কঠিন যে সহজে সমাধান করতে পারছিল না চিত্রা। তার উপর নাফিমটা এত দুষ্টুমি করছিল সেদিন। পরে সইতে না পেরে নাফিমকে কোলের মধ্যে নিয়ে ঘুম পাড়ায় চিত্রা। ওর ওড়নাটা চুমকিওয়ালা বলে একপাশে সরে গিয়েছিল। নাফিম ঘুমানোর পর তাকে বেডে শুইয়ে দেয় চিত্রা। এরপর ক্লাসে মগ্ন হয়ে যায়। সে যে ওড়না সরিয়ে রেখেছে সেটা বেমালুম ভুলে বসে। নওয়াব ঘরেই ছিল। পুরো দৃশ্যটা দেখেছে ও। চিত্রা ওদিকে দেয়নি বলে টের পায়নি শুরুতে। ম্যাথ স্লপ হওয়ার পর মাথার জট খুলে চিত্রার। তখনও রেকর্ড ক্লাস চলছিল। নোটস নিতে নিতে চিত্রার মনে হয় কেউ তার দিকে তাকিয়ে আছে। চিত্রার বিরক্ত লাগতে থাকে। কে তাকাবে? কেন তাকাবে? ঘরে আছিই বা কে? পরক্ষণে তার মনে পড়ে নওয়াফের কথা। হুট করে কৌতূহলবশত সেদিকে তাকাতেই চোখ ছানাবড়া হয়ে যায় চিত্রার। পায়ের ওপর পা তুলে সোফায় হেলান দিয়ে বসে থাকা নওয়াব একদৃষ্টিতে চেয়ে আছে তার দিকে। চিত্রা যখন তার দৃষ্টি অনুসরণ করে নিজের দিকে তাকায়, তখন আরেকটা ঝাটকা খায়। ক্লিভলেস স্পষ্ট দেখা যাচ্ছে তার। নওয়াবকে শোয়াতে গিয়ে হয়েছে হয়তো। সে তৎক্ষণাৎ ওড়না ঠিকঠাক করে নওয়াফের দিকে বড় বড় চোখে তাকায়। নওয়াব চোখ ফিরিয়ে নিয়ে মৃদু হেসে তার ল্যাপটপ নিয়ে ব্যস্ত হয়ে পড়ে। মিটিং চলছিল তার তখন। আর চিত্রা, তার তো রাতে ঘুম উড়ে যায়। এরপর থেকে যথেষ্ট সতর্ক থাকে, কিন্তু নওয়াফের দূরদর্শীর দৃষ্টি ঘুরে ফিরে তার উপরই ঘুরঘুর করে। চিত্রা না পারে সইতে, আর না পারে কিছু বলতে। ঘটনা সেখানেই স্থগিত নয়, ওটা ছিল শিরোনাম।
বিস্তারিত এখনও বাকি আছে। দেখতে দেখতে ঈদ চলে আসে। যথারীতি ভীষণ মন খারাপ ছিল চিত্রার। গ্রামের কোলাহল ছেড়ে শহরের দমবন্ধকর জীর্ণতার সহ্য হচ্ছিল না ওর। ঈদের দিনে আশরাফ সাহেবের দেওয়া আনারকলি পরে নাফিমকে নিয়ে ছুটোছুটি করছিল সারা বাড়ি জুড়ে। এছাড়া আর করাই বা কী আছে? সকালে নামাজ পড়তে গিয়ে আর বাড়ি ফেরেনি নওয়াব। চিত্রার অবশ্য তাতে বিশেষ কোনো মাথা ব্যথা ছিল না। তবে তার শাশুড়ির কঠিন রেগেছিলেন। সকালে উঠে নওয়াবকে সেমাই দেওয়া হয়নি কেন, এটা নিয়ে পরোক্ষভাবে দুবারও কথা শুনিয়েছেন চিত্রাকে। চিত্রা গায়ে মাখিনি সেসব। মা বলে কাছে থাকতে, ছেলে বলে দূরে যেতে। চিত্রা কী করবে? এসবের মধ্যে নওয়াব ঘরে ঢুকে। তার আউটফিট দেখে টাক্সি খেয়ে যায় চিত্রা। আশা থেকে ফলমার আর ক্যাজুয়াল গেটআপে নওয়াবকে দেখেছে ও। তাই হুট করে পাঞ্জাবিতে দেখে খানিকটা ভড়কে গেছিল। নওয়াব বয়স চোরা। ওর হাইট, বডি আর স্কিন এত বেশি পারফেক্ট যে সঠিক বয়সটা অনুমান করা যায় না। নওয়াব এগিয়ে আসলে চিত্রার হুঁশ ফিরে। তার হাত ভর্তি ছিল নানান শপিং ব্যাগে। বাড়ি ফিরে একে একে সবগুলো তার মা বাবা নাফিমকে বুঝিয়ে দিয়ে সব থেকে বড় ব্যাগটা চিত্রার হাতে দেয় এবং তার চোখের দিকে তাকিয়ে গম্ভীর গলায় বলে, ঘরে গিয়ে দেখো কি আছে। সেমাই বানাতে পারো? এই প্রথম এত স্বাভাবিক সুরে চিত্রার সাথে কথা বলছে নওয়াব। চিত্রা হতভম্ব মুখে চেয়ে বলল, জি পারি। নওয়াব শান্ত গলায় বলে, রেডি হয়ে রান্নাঘরে গিয়ে সেমাই, নুডলস আর স্যান্ডউইচ বানাও। বাসায় গেস্ট আসবে, কোয়ালিটি সেরকমই রেখো। চিত্রা চেপে রাখা শ্বাসটা ফেলে ধীর গলায় বলে, আচ্ছা। আজকে কেউই আসেনি। বাসায় কাজের মহিলা বলতে চিত্রাই আছে। এজন্যই তাকে বলা হয়েছে ওসব। নয়তো দ্য গেস্টেড নওয়াব শিকদার তার সাথে নরম সুরে কথা বলবে? এও পসিবল? ওহো, এসব ডে ড্রিমিং করে না চিত্রা। বয়স অল্প হলেও সময়ের কষা আঘাতের ফলস্বরূপ মনস্তিক চিন্তাধারাটা যথেষ্ট পুক্ত। ঘরে ঢুকে শপিং ব্যাগটা খুলতেই চোখ চড়কগাছ হয়ে যায় চিত্রার। মস্তিষ্কের চিন্তাধারা উল্টে পাল্টে যায় রীতিমতো। শপিং ব্যাগের ভেতর থেকে বের হয় কারচুপি ওয়াক করা পিওর মুসলিম শাড়ি আর একটা নতুন 1000 টাকা নোটের বান্ডিল। টাকাটা যে তার ঈদি সেটা স্পষ্ট করে লেখা ছিল ওপরে। চিত্রা এতটাই অবাক হয় যে রিয়াকশন দিতে ভুলে যায়। বাইরে থেকে নাফিমের চিল্লাচিল্লি শুনে হুঁশ ফিরে তার। অযথা নওয়াবকে রাগাতে চায় না ও, তাই আনারকলি ছেড়ে ওয়াইন কালারের মসলিন শাড়িটা গায়ে জড়ায়। তার শ্যামলা বরণে শাড়িটা জ্বলজ্বল করে ফুটে ওঠে। চিত্রা তার বিশাল লম্বা চুলগুলো আধ খোপা করে, ফলস্বরূপ চুলগুলো কোমর অবধি ছড়িয়ে ছিটিয়ে থাকে। খুব বেশি একটা সাজগোজ করার সুযোগ পায়নি চিত্রা। নাফিম পাগল হয়ে উঠেছে তাকে না পেয়ে। বাধ্য হয়ে চটজলদি একটা স্টোনের টিপ কপালের মাঝ বরাবর লাগিয়ে ঘর ছেড়ে বেরিয়ে আসে চিত্রা। ড্রয়িং রুমে বসেছিল সবাই। ও বেরোতেই সবার নজর আটকায়। প্রশংসায় পঞ্চমুখ হয়ে ওঠে সকলে। নাফিম তো হাঁ করে চেয়ে থাকে মায়ের দিকে। বাবার হাতের প্যাচ থেকে নিজেকে ছাড়িয়ে দৌড়ে আসে চিত্রার কাছে। আদো আদো বুলিতে বলে, কি তুন্দল। ছোট্ট কথাটাই ভীষণ খুশি হয়ে যায় চিত্রা। সামান্য ঝুঁকে নাফিমকে কোলে তুলে বলে, তাই নাকি বাবা? আর কেমন লাগছে আমাকে? চিত্রার কোলে উঠতে পেরে ভীষণ খুশি হয় নাফিম। তার গলা জড়িয়ে ধরে গালে ছোট্ট পাপ্পি দিয়ে বলে, মায়া মায়া লাগছে।
মায়াবতী শব্দটা উচ্চারণ করা খুব কঠিন তার নিকট, তাই সংক্ষেপে বলছে, কিন্তু মানেটা বুঝতে বিন্দুমাত্র কষ্ট হয়নি চিত্রার। সে ছেলেকে নিয়ে রান্নাঘরের দিকে পা বাড়াতে বাড়াতে বিভিন্ন রকমের খুনসুটিতে মেতে ওঠে। পেছন থেকে সকলেই দেখে তাদের। এই প্রথম নাজনীন বেগম প্রতিহিংসা ভুলে পরোক্ষভাবে বিচার করেন চিত্রাকে। আশরাফ সাহেব তো খুশি মনে দেখছিলেন দুজনকে, আর নওয়াব, তার দৃষ্টির ভাষা বোঝা বড় দায়। আড্ডায় গল্পে বেশ খানিকটা সময় কাটল। জরুরি কাজ থাকায় নাজনীন বেগম এবং আশরাফ সাহেব চলে আসেন নিজ ফ্লাইটে। এই সুযোগেরই বোধহয় অপেক্ষা করছিল নওয়াব। সবাই বেরিয়ে যেতে সে ধীর পায়ে উঠে রান্নাঘরে যায়। এটা তার নেওয়া সবচেয়ে সুন্দর সিদ্ধান্ত ছিল। রান্নাঘরে যেতেই ভীষণ সুন্দর এক দৃশ্যের সাথে পরিচিত ঘটে তার। কোমরে শাড়ির আঁচল গুজে রান্না করছে চিত্রা। ছোট্ট মানুষ হলেও ভীষণ গুছিয়ে কাজ করে মেয়েটা, পুরো দোস্তর পাকা গিন্নি, এমনটাই মনে হলো নওয়াফের। নুডলসের জন্য পেঁয়াজ ভাজতে দিয়ে ফাঁকে ফাঁকে ছোট্ট নাফিমকে পরোটা খাওয়াচ্ছিল চিত্রা। এমন সময় আচমকা ফুটন্ত তেল ছিটকে এসে তার কোমরের কাছটায় পড়ে। বেচারি আর্তনাদ করে উঠে তৎক্ষণাৎ। নাফিম ঘাবড়ে যায়। নাফ চটজলদি এগিয়ে এসে ফ্রিজ খুলে আইস কিউব বের করে। চিত্রা তো আর্তনাদ করেই চুপ। ভেতরে ভেতরে ছটফট করলেও প্রকাশ করতে পারছে না। চোখের জল জমে গেছে মেয়েটার। নাফ এগিয়ে এসে গ্যাসটা বন্ধ করে আইস কিউব ওর হাতে দিয়ে বলে, ক্ষতস্থানে দাও। চিত্রা সাহস করে একবার দিলেও পরে আর দেয় না। চুপচাপ হাত ধরে দাঁড়িয়ে থাকে। মরিচের মতো জ্বলছে জায়গাটা। নওয়াব বুঝতে পারে সেটা, তাই নাফিমকে বলে, দিদুনের কাছ থেকে পেস্ট নিয়ে আসো তো বাবা। নাফিম দিক বিদিক ভুলে দৌড় দেয়। এই সুযোগে চিত্রার কাছে এসে দাঁড়ায় নওয়াব। চিত্রা তো ভয় পেয়ে সরে যায়। নওয়াব কি আর থামবার বান্দা? একদমই না। কোনো রূপ ভনিতা ছাড়াই পেছনের দেয়ালের সাথে চিত্রাকে আটকে দেয় নওয়াব। এক হাতে চিত্রার দু হাত বন্দি করে দেয়ালের সাথে চেপে ধরে। ফলস্বরূপ কোমরের কাছটার শাড়ি সরে উন্মুক্ত হয়ে যায় পুরো উদর। চিত্রা লজ্জায় খিচিয়ে বন্ধ করে ফেলে চোখ মুখ। নওয়াব শান্ত দৃষ্টিতে সেটা দেখে, অন্য হাতে থাকা আইস কিউব চেপে ধরে চিত্রার ক্ষতস্থানে। সাথে সাথে আর্তনাদ করে চোখ মেলে তাকায় চিত্রা। নওয়াব তখনও তার মুখের দিকে চেয়েছিল। ভীষণ লজ্জাজনক আর দম বন্ধকর পরিস্থিতি। আচমকা নওয়াবের এতটা সান্নিধ্যে এসে মেয়েটা হতভম্ব হয়ে চুপসে গেছিল। পুরোপুরি আটকে গিয়েছিল এক গোলক ধাঁধায়। ওভাবেই পার হয় আরও মিনিট 10। নাফিমের পায়ের আওয়াজ শোনা গেলে নওয়াব ছেড়ে দেয় ওকে। নাফিমের সাথে নাজনীন বেগমও এসেছিলেন। রান্নাঘরে নওয়াব আর চিত্রাকে একসাথে দেখে ভাবনায় পড়ে যান তিনি, তবে সেটা প্রকাশ করেনি। চুপসে যাওয়া চিত্রার কাছে এসে নরম গলায় বললেন, যেখানটায় পড়েছে সেখানে অল্প করে পেস্ট দাও, জ্বলন কমে যাবে। আর রান্না করতে হবে না তোমায়, বাকিটা আমি দেখছি। চিত্রা তখন কিছু বলার মতো অবস্থায় ছিল না। সে চুপচাপ মাথা নাড়িয়ে চলে আসে। এরপর সময়গুলো যায় আরও দ্রুত। সেদিনকার পর চিত্রা ভীষণ চুপচাপ হয়ে পড়ে। নওয়াব অবশ্য আগেরই মতো থাকে, তবে তাদের মধ্যকার দূরত্ব কমে কিছুটা। এখন আর আলাদা বেডে ঘুমায় না নওয়াব। বিভিন্ন ছুতো দেখিয়ে বিছানায় নিজের ভাগের জায়গাটা দখল করেছে ও। চিত্রার আপত্তি থাকলেও মুখ ফুটে কিছু বলতে পারেনি। নওয়াব কখনো বাউন্ডারি ক্রস করেনি, বরং আগের মতোই থেকেছে। কিন্তু চিত্রা সন্দিহান। তার একবার মনে হয় নওয়াব ফল করে গেছে, আরেকবার মনে হয় নওয়াব স্বাভাবিকতা বজায় রাখতে এসব করছে। সময় প্রমাণ করে দেয় চিত্রার দ্বিতীয় ভাবনাটাই সঠিক। নওয়াব সিফ স্বাভাবিকতা বজায় রাখছিল। তবে এই উপলব্ধিটা খুব একটা স্বস্তি দেয় না চিত্রাকে। ভীষণ মন খারাপ হয়ে যায় তার। কেন হয় জানা নেই, তবে চিত্রা আরও ঘুটিয়ে যায় সেদিনের পর থেকে। মোটামুটি আরও 1 সপ্তাহ পার হয়। ওই দিনগুলো জাহান্নামের মতো কেটেছে চিত্রার। ওই এক ব্যাপার কোনোভাবেই মাথা থেকে বের করতে পারেনি ও। নানান ধরনের
ইন সিকিউরিটি ওকে শেষ করে দিতে থাকে ভেতরে ভেতরে। সামনে অ্যাডমিশন, একই পড়াশোনার চাপ, অন্যদিকে মানসিক অশান্তি, দুই মিলিয়ে শ্বাসরুদ্ধকর অবস্থা চিত্রার। নাফিমটা হয়েছে এক্সট্রা আহ্লাদি, সব কিছুতে মাকে চাই তার। জটিল কিছু ম্যাথ সলভ করতে বসেছিল চিত্রা। এমনিতেই মক টেস্টের রেজাল্ট খারাপ হওয়ায় মেজাজ বিগড়েছিল, তার ওপর হয়েছে পিরিয়ড যন্ত্রণা, জান আসে যায় চিত্রার। এরই মধ্যে নাফিম তার আঁচল ধরে টানাটানি করে বলে কানামাছি খেলার জন্য। চিত্রা ভালোভাবে নিষেধ করার পরেও এক জেদ তার। লাস্টে যখন চিত্রা না শোনার ভান ধরে পড়তে লাগে, তখনই তার ক্যালকুলেটর ছিনিয়ে দূরে ছুঁড়ে ফেলে নাফিম। হুট করে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে চিত্রা, না চাইতো ভীষণ জোরে ধমকে ওঠে ও নাফিমকে। ঠিক তখনই ঘরে ঢুকে নওয়াব। এরকম একটা দৃশ্য দেখে কিতক্ষণকাল চেয়ে থাকে ও চিত্রার দিকে। নাফিম যখন ঠোঁট উল্টে ছলছল চোখে চায়, তখন অপরাধ বোধে দুমড়ে মুচড়ে যায় চিত্রার অন্তঃকরণ। সে হাত বাড়িয়ে নাফিমকে কোলে নিতে গেলে ছো মেরে তাকে ছিনিয়ে নেয় নওয়াব। বাবার বকে গিয়ে সেই কি কান্না নাফিমের! কানে তালা লাগিয়ে দেওয়ার মতো শব্দ করে কেঁদে ওঠে বাচ্চাটা। চিত্রার বুক ধড়ফড়িয়ে ওঠে। ও ওইভাবেই বলতে চায়নি, কিভাবে যেন হয়ে গেছে। নওয়াব এক মুহূর্ত অপেক্ষা করে না, ছেলেকে শান্ত করতে বাইরে বেরিয়ে যায়। পুরো ফ্লাইটটায় রয়ে যায় কেবল চিত্রা। বেচারি হতাশাগ্রস্ত হয়ে ধপ করে বসে পড়ে ফ্লোরে। কিভাবে কি হয়ে গেছে নিজেও বুঝতে পারছে না। ও তবে এতটুকু বুঝে গেছে, নওয়াব আর তাকে মিশতে দেবে না নাফিমের সাথে। যতটুকু সহজ হয়েছিল তার থেকেও বেশি কঠিন হয়ে উঠবে এখন। চিত্রা বোঝে না, সব অলক্ষণে কাজকর্ম তার সাথেই কেন হয়, এতটা অপয়া কেন সে, আর কত ধৈর্যের পরীক্ষা দেবে ও। কেউ কি কখনই বুঝবে না ওকে? কারো কি একটুও দয়ামায়া হবে না তার জন্য? আর পারছে না ও, ভীষণ ক্লান্ত হয়ে গেছে এবার। রাত 1টার দিকে ঘুমন্ত ছেলেকে কোলে নিয়ে ঘরে ফিরে নওয়াব। কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়েছে বাচ্চাটা। চোখ মুখ ফুলে ফেঁপে লাল হয়ে আছে। পরনের পরিচ্ছন্নতা এলোমেলো, তার হাত ভর্তি খেলনা আর চকলেট। নওয়াব ঘরে ঢুকতে চিত্রা এগিয়ে যায়, সব জড়তা ভুলে অনুরোধের গলায় বলে, একটু কোলে নেই ওকে, আমি শুইয়ে দিব নে, আপনি ফ্রেশ হয়ে আসুন। নওয়াব শোনে না তার কথা। নাফিমকে বিছানার মিডল বরাবর শুইয়ে দিয়ে ধীর গলায় বলে, বহু কষ্টে ঘুম পাড়িয়েছি, এখন আর জাগিও না ওকে, কাল থেকে স্কুল আছে, এখন অসুস্থ হয়ে পড়লে পরে সমস্যা হবে। ভীষণ গম্ভীর গলায় কথাগুলো বলে শাওয়ারে যায় নওয়াব। চিত্রা বুঝে যায় তার ধারণাটাই সঠিক। ছলে বলে কৌশলে নাফিমকে আলাদা করতে চাইছে নওয়াব। সাথে সাথে হাহাকারে ছেয়ে যায় চিত্রার বুকের ভেতরটা। আর পারছে না ও। নওয়াব নিষেধ করা সত্ত্বেও নাফিমের পাশে শুয়ে বাচ্চাটাকে বুকের ভেতর জড়িয়ে নেয় চিত্রা। পরপর কয়েকটা চুমু খায় তার কপালে। ওকে হারিয়ে ফেলার ভয়ে হু হু করে কেঁদে ওঠে, অথচ তখনও বুঝে উঠতে পারে না এই ভয়টাই সত্যি হতে যাচ্ছে অচিরে। প্রায় ঘণ্টাখানেক সময় নিয়ে শাওয়ার নেয় নওয়াব। এরই মধ্যে নাফিমকে বুকে নিয়ে ঘুমিয়ে পড়েছে চিত্রা। দৃশ্যটা দেখে অন্য দিন শান্ত থাকলেও আজকে চুপ রইল না নওয়াব। বেডে এসে খুব সাবধানতার সাথে নাফিমকে নিজের বুকের উপর নিয়ে আসলো। চিত্রা টের পেলেও চোখ খুলল না। এই অপমান সহ্য করার মতো নয়। তবুও নীরবে শুয়ে গেল। তার বন্ধ চোখের কার্নিশ বেয়ে গড়িয়ে পড়ল উষ্ণ জল। পরের দিন খুব ভোরে ঘুম ভেঙে গেল চিত্রার। উঠে বসতেই দেখল বিশাল আয়োজন চলছে। বেডের উপর ছড়িয়ে ছিটিয়ে আছে নাফিমের জামা কাপড়। এক পাশে স্কুলের ইউনিফর্ম গায়ে জড়িয়ে বসে আছে নাফিম। চিত্রা হতভম্ব মুখে চেয়ে থাকে কিছুক্ষণ। পরক্ষণে তার মনে পড়ে আজকে তো স্কুলে যাওয়ার কথা নাফিমের। সে হুড়মুড়িয়ে উঠে নাফিমের কাছে যায়, সাথে সাথে বাচ্চাটা অন্য পাশে মুখ ঘুরিয়ে নেয়। চিত্রা তাকে আদর করে দিতে দিতে বলে, আমি সরি বাবা, ভুল হয়ে গেছে মাম্মার, মাফ করে দাও প্লিজ। নাফিম তো জন্মের তেরা, সেও পাল্টা উত্তরে বলে, নো। বলি দৌড়ে নওয়াফের কাছে যায়। চিত্রা ওখানে যেতে নিলে
নওয়াব শান্ত গলায় বলে। রেডি হয়ে নাও, নাফিমকে সি অফ করতে যাব আমরা। চিত্রা থেমে যায় তৎক্ষণাৎ, বুঝতে পারে নওয়াব থাকলে বিশেষ সুবিধা করে উঠতে পারবে না ও। এই বেটা বাড়ির বাইরে গেলে সুযোগ বুঝে নাফিমকে ভাগে আনতে হবে। যেই বাবা সেই কাজ, অযথা আর এনার্জি ওয়েস্ট করে না চিত্রা, চুপচাপ যায় রেডি হতে। শাওয়ার নিয়ে রেডি হয়ে বেরিয়ে দেখে এলাই কাণ্ড, পুরো পরিবার উপস্থিত হয়েছে ড্রয়িং রুমে। লাকেশ সহ নাফিমকে নিয়ে দাঁড়িয়ে আছে নওয়াব। চিত্রার অবাক লাগে ভীষণ, না চাইতেও সে জিজ্ঞেস করে বসে, লাকেজ কেন? নওয়াব এক পলক ওর দিকে তাকিয়ে শান্ত গলায় বলে, নাফিমকে হস্টেলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি আমি। শুরুতে একটু কষ্ট হবে জানি, তবে ব্যাপার না, প্রতি সপ্তাহে ওকে গিয়ে দেখে আসবো আমি। চিত্রা এতটাই অবাক হয় যে কথা বলতে ভুলে যায় ও। নাজনীন বেগম তখনও কেঁদে যাচ্ছেন নাতিকে বুকে জড়িয়ে। আশরাফ সাহেবের চোখ মুখ শক্ত। নওয়াব তাদের তাড়া দিয়ে বলে, বাস মিস হয়ে যাবে, ছাড়ো ওকে। চিত্রা শোনে না সে কথা, হতভম্ব মুখে বলে, মাথা ঠিক আছে আপনার? এইটুকু বাচ্চা কিভাবে থাকবে ওখানে? ওর সব কিছু আমার করিয়ে দেওয়া লাগে সেখানে। নওয়াব তাকে মাঝপথে থামিয়ে দিয়ে কঠোর গলায় বলে, তার জন্য কৃতজ্ঞতা, আর কিছু করা লাগবে না তোমার। ভাত ছিটাইলে কাকের অভাব হয় না, এটাও তেমনই কিছু। ওখানে প্রত্যেক বাচ্চাটাকে সামলানোর জন্য আলাদা টিচার আছে। নাফিম যথেষ্ট শান্ত, আশা করি কোনো সমস্যা হবে না। নওয়াবের এমন সিদ্ধান্তের কারণ যে গতকালের ঘটনা, সেটা বুঝতে আর বাকি থাকে না চিত্রার। কি বলবে সেটাও ভেবে পায় না ও। সবার থেকে বিদায় নিয়ে নাফিমকে কোলে তুলে লিফটের দিকে এগিয়ে যায় নওয়াব। চিত্রা কিছুই বলে না, কেবল মূর্তির মতো ফলো করতে থাকে। শেষ মুহূর্তটুকু হারাতে চায় না ও। দেখতে দেখতে বাস স্টপেজের কাছে পৌঁছে যায় ওরা। অন্যান্য মা বাবারাও এসেছেন তাদের বাচ্চাদের সি অফ করতে। নওয়াব যখন নাফিমের ব্যাগপত্র নামাতে শুরু করে, তখন নাফিমকে কোলে নিয়ে এগিয়ে আসে চিত্রা। ছলছল চোখে চেয়ে বলল, আমি 100 হাত দূরে থাকব ওর থেকে, তবুও আমার বাচ্চাটাকে পাঠিয়েন না ওই নরকে। অতি যত্নে বেড়ে ওঠা রত্ন ও, চোখের আড়াল হলেই সর্বনাশ নিশ্চিত। নওয়াব শুনল না সে কথা। চিত্রাকে এড়িয়ে নাফিমের জিনিসপত্রগুলো বাসে তুলে দিল। এরপর ছেলেকে ডাকল। এতক্ষণ রাগ করে থাকলেও মাকে কাঁদতে দেখে সব অভিমান হাওয়া হয়ে যায় নাফিমের। তাই যাবে না বলে শক্ত হাতে খামছে জড়ে চিত্রার ওড়না। নওয়াব বাধ্য হয়ে জোর করে ছাড়িয়ে আনে তাকে। চিত্রা হু হু করে কেঁদে ওঠে। নওয়াবেরও খারাপ লাগছিল, মনটা গাইছিল। তবে সন্তানের ভালো চাইলে একটু তো কঠোর হতেই হবে। কষ্ট না করলে কি কেষ্ট মেলে? নাফিম কান্নাকাটি করা সত্ত্বেও তাকে বাসে তুলে দেয় নওয়াব। চিত্রা নিজেও ছাড়তে চাইছিল না ওকে, তাই দুদিকে সামলাতে হয় তাকে। চিত্রাকে ছাড়িয়ে এনে জোরপূর্বক গাড়িতে বসায়। নাফিম তখনও গলা ছেড়ে কেঁদে কেঁদে ডাকছিল তাদের। নওয়াব সাড়া দেয় না, উল্টো শক্ত করে চেপে ধরে রাখে চিত্রাকে। অতঃপর গাড়ি ঘুরিয়ে রওনা দেয় বাড়ির দিকে। মেয়েটা দুহাতে মুখ ঢেকে কাঁদছিল, কিন্তু পাথর কঠিন নওয়াব তাতে গলার মানুষ নয়। একটা সময় নিশ্চুপ হয়ে যায় চিত্রা। বাপকানা এমন যেন নাফিমের শোকে স্তব্ধ হয়ে গেছে ও। নওয়াব ওর দিকে পানির বোতল এগিয়ে দিলে পুনরায় নাফিমকে ফিরিয়ে আনার আবদার করতে থাকে চিত্রা। এ পর্যায়ে বিরক্ত হয়ে এক ধমক দেয় নওয়াব। আজ ধমকানো যায় না চিত্রাকে।
দমানো যায় না চিত্রাকে। সেও পাল্টা উত্তরে হুফাতে হুফাতে বলে, যেদিন সন্তান হারাবেন সেদিন টের পাবেন তার মর্ম। থাকতে আর কজন বোঝে। সৃষ্টিকর্তার কি লীলা খেলা বোঝা বড় দায়। পোড়াক পলির কথাগুলো কিভাবে যেন মিলে যায় আজ। মাত্র ঘরে ফিরে রিল্যাক্সে বসেছিল নওয়াব, এমন সময় হুট করে কল আসে তার ফোনে। রিসিভ করে কানে ধরতেই অপর পাশের জন ভীষণ হুহুগুড়ি করে আতঙ্কের সহিত বলে, সর্বনাশ হয়ে গেছে স্যার, স্কুল বাসে বোমা ছিল। দ্বিতীয় স্টেপে গিয়ে থামতেই বাস্ট হয়ে যায় সেটা। কাউকে বাঁচানো যায়নি, জলদি আসেন আপনি। চলবে। যদি গল্পটি ভালো লেগে থাকে অবশ্যই পরবর্তী গল্প পাওয়ার জন্য একটি কমেন্ট করবেন। ধন্যবাদ সবাইকে।